মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী, মা মাটি মানুষের সরকারের চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ উদ্যোগ তথ্য সংস্কৃতি দপ্তরের পৃষ্ঠপোষকতা এবং বীর সিংহ বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটি তাদের সৌজন্যে ঈশ্বরচন্দ্র শর্মা, যিনি বিখ্যাত হয়েছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রূপে, তার জন্ম হয়েছিল আজ থেকে ঠিক 200 বছর আগে। সেই 200 বছরের আজকের সমাপ্তি অনুষ্ঠান, সেই সমাপ্তি অনুষ্ঠান হওয়ার আগে এর শুভারম্ভ হয়েছিল ঠিক 1 বছর আগে। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী তিনি এসেছিলেন এবং তার শুভ উদ্বোধনও হয়েছিল। সেটা ছিল 24শে সেপ্টেম্বর 2019। তারপর থেকে সারা বছর ধরে এই মহতি মানুষ এই দেব শিশুর উদ্দেশ্যে নানা অনুষ্ঠান, আলাপ আলোচনা, বিভিন্ন বক্তৃতা সবের মধ্য দিয়ে তার স্মৃতিচারণ আমরা করেছি। হয়তো আরো কলেবরে বৃদ্ধি করা যেত আজকের এই সমাপ্তি অনুষ্ঠান, কিন্তু আপনারা সবাই জানেন এক অতি মহামারী সারা বিশ্বকে গ্রাস করেছে। তার থেকে পশ্চিমবঙ্গ বাদ নেই। পশ্চিমবঙ্গেও তার ধারা এখনো অব্যাহত। যদিও আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তার উদ্ভাবনী শক্তি এবং তার বিবেচনা, তার কর্তব্য সমস্ত কিছুর মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যার ফলে অন্যান্য রাজ্যের তুলনায় এবং আন্তর্জাতিক দেশগুলির তুলনায় পশ্চিমবাংলায় আজকে প্রকোপটা অনেকটা কম ঠিকই, কিন্তু তার প্রকোপ আছে। সেই কারণে আজকের এই প্রতিকূল অবস্থা সম্মানীয় মুখ্যমন্ত্রী বিগত 1 বছর ধরে এই অনুষ্ঠান চলার জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন। সেই কমিটিতে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি সভাপতি, আরও আমরা 2-3 জন মন্ত্রী তার মধ্যে যুক্ত ছিলাম এবং একটি বেশ বড় কমিটি সমস্ত বিদগ্ধ পণ্ডিতদের নিয়ে তৈরি করা হয়েছে এই বছরটিকে উদযাপন করার জন্যে। কিন্তু মাঝে আমরা থমকে গেলাম। যাই হোক, আজকের আয়োজন যতই সামান্য হোক না কেন, এ আজকে আমাদের কাছে মহান এবং এর ব্যাপ্তি, এর পরিসরও বিশাল। এই অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন এখানকার মঞ্চে এখানকারই মহকুমা শাসক, তিনি সভাপতিত্ব করছেন। সর্বোপরি আমাদের জেলার যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নয়নের কাজ, বিভিন্নভাবে আমরা দেখেছি তার উদ্যোগ, তার চেষ্টা মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে অগ্রগতির পথে। সমস্ত দিক, রাস্তাঘাট, সাংস্কৃতিক চর্চা থেকে আরম্ভ করে আলো, শিক্ষা, সমস্ত স্বাস্থ্য, সবটাই তার নেতৃত্বে চলছেন। আমাদের যিনি জেলা শাসক মহোদয়া ডক্টর রশ্মি কোমল আইএস, তিনি মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে আছেন প্রশাসনিক দিক থেকে আমাদেরকে যিনি নিরাপত্তা দিয়ে চলেছেন নিরন্তর, যার অধীনে থেকে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা অনেক শৃঙ্খলাবদ্ধভাবে
নানা সমস্যার সমাধান থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা একটা সুষ্ঠু ব্যবস্থার মধ্য দিয়ে নিজেদের জীবনযাপন করছি। দীনেশ কুমার আইপিএস, তিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি আছেন। মঞ্চে উপস্থিত আছেন আমাদের আপনাদের সবার প্রিয় বিধায়ক, পশ্চিমবঙ্গের বিধায়ক, যিনি নানা উন্নয়নের কথা বিগত দিনগুলিতে বিধানসভায় তুলে ধরেছেন। শঙ্কর দোলাই মহোদয় আছেন, মমতা ভূঁইয়া মহোদয়া ছিলেন, আমাদের সভাধিপতি এবং সহসভাধিপতি তারাও ছিলেন। এছাড়া বিডিও মহোদয় থেকে আরম্ভ করে সিআই সাহেব, ওসি সাহেব, এই স্কুলের প্রধান শিক্ষক এবং বিভিন্নভাবে এই অনুষ্ঠানে যারা সাহায্য করেছেন ভদ্র মহোদয়গণ সবাই মঞ্চে উপস্থিত আছেন। সর্বোপরি আপনারা গুণীজন, সুধীজন, বিদ্বজন যারা আজকে আপনাদের উপস্থিতি দিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং সম্মান, যথাযোগ্য সম্মান আমি আপনাদের জানিয়ে রাখছি। আমাদের জেলা শাসক মহোদয়া এখানকার উন্নয়ন নিয়ে বলেছেন। এই উন্নয়নের চিন্তাধারা প্রথম মাথায় আসে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এসপি সাহেব একটা সুন্দর কথা বলেছেন, আসেন মনীষীরা জন্মগ্রহণ করেন, আবার মনীষীরা তিরোধান হয় তাদের মধ্যে তাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড থাকে যেটা নিয়ে ইতিহাস হয়ে গেলেও আমরা তার আলাপ আলোচনা চালিয়ে যেতে থাকি। তার কোনো কাল নেই, তার কোনো নিয়ম নেই, তার কোনো বয়স নেই। আজকে 200 বছর পালিত হচ্ছে মানে এই নয় যে বিদ্যাসাগর যে প্রাসঙ্গিক, ভবিষ্যতে সেটা আলোচনা হবে না 300 বছর ধরে, 400 বছর ধরে, যতদিন এই জগৎ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মানব সম্পদ থাকবে। প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর কোনায় কোনায় এই মহতি ব্যক্তিত্বের কথা এবং যুগমানবদের কথা আলোচিত হবে। সেই জায়গায় তাদের উজ্জ্বল দিক থেকে শুরু করে তারা কোন জায়গায় কিভাবে ব্যর্থ হয়েছে, সমস্ত কিছু আলাপ আলোচনার মধ্য দিয়ে বেরিয়ে আসে। কিন্তু আজকে আমাদের গর্ব এবং আমাদের অহংকার, বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে যখনই আমরা আলাপ আলোচনা করি, এমন একটা জায়গা আমরা খুঁজে পাই না। তার ব্যক্তিগত ব্যর্থতা হয়তো কোনো জায়গায় থেকেছে, সেই ব্যর্থতাকে জন্যে তিনি অনেক জায়গায় ব্যথিত হয়েছেন, অনেকভাবে তিনি কষ্টও পেয়েছেন, কিন্তু তার বহিঃপ্রকাশ তিনি করেননি। তার একটাই দৃষ্টি ছিল যে আমি করে যাব, মানব সেবা করে যাব। তাই তার নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানব সেবা করেছেন। তাই তার জন্মভূমি যে একটা পুণ্যভূমি, সেই পুণ্যভূমিকে দেখার জন্যে, সেই পুণ্যভূমির মাটি স্পর্শ করার জন্যে বহু মানুষ উচ্চাটন হয়ে থাকে, কিন্তু তারা সুযোগ পান না, তার প্রচার থাকে না। থাকলেও যারা কষ্ট করে বিগত দিনে আসতেন, সেই জায়গায় চিহ্নিতকরণ করে সেটাকে একটা পর্যটনদের রূপে রূপ দেওয়া, এই চিন্তা ভাবনা কিন্তু আগের দিনে খুব একটা আসেনি। 2011 পরিবর্তন হয়েছে। 2011 পরিবর্তন হওয়ার পরে সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি প্রথম তার চিন্তাধারার মধ্যে এই মনীষীদের যে জন্মস্থান বা তাদের যে কর্মস্থান, সেগুলি কিভাবে সুন্দর করে পর্যটকদের সামনে তুলে ধরা যায় তার চেষ্টা করেছেন। তার উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি তার পরিকল্পনা করেছেন, যার পরিকল্পনার ফলস্বরূপ আপনারা পেতে চলেছেন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি। একটা অথরিটির প্রয়োজন আছে, ম্যাডাম বলেছেন, ক্যাবিনেটে আলোচিত হয়েছে। খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হবে। আর ডেভেলপমেন্ট অথরিটি তৈরি হলেই দেখবেন গুণগ্রাহী মানুষ যারা আসতে চান
যারা বিদ্যাসাগরকে নিয়ে গবেষণা করতে চান, যারা বিদ্যাসাগরের স্পর্শ যে এখনো যে সমস্ত উল্লেখযোগ্য জায়গাগুলি আছে, তার জন্মস্থান যেখানে আমরা মালা দিলাম, তার তৈরি লাইব্রেরি, তার প্রতিষ্ঠিত স্কুল, তার প্রতিষ্ঠিত বালিকা বিদ্যালয়। কারণ এই মাত্র একজন ব্যক্তিত্ব, যিনি ইন্সপেক্টর অফ স্কুল ছিলেন, তখন তিনি 35টি বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন। তার মধ্যে হুগলিতে ছিল 11টি, মেদিনীপুরে ছিল 3টি, এবং সেটা কার? মাতৃ আদেশ তিনি পালন করেছিলেন। তাই আজকে মহামান্য মুখ্যমন্ত্রী তিনি চাইছেন এই বীরসিংহ আরো উন্নত থেকে উন্নততর হোক, এখানে গবেষণাগার তৈরি হোক। আজকে আইটিআই তো তিনি তারই পরিকল্পনায় এই জায়গা স্থাপিত হয়েছে। আইটিআই একটি দপ্তর এখানে আমাদের দেওয়া আছে, পিএইচডি থেকে একটি দপ্তর এখানে খুলে দেওয়া আছে। আমাদের মাস্টারমশাই একটা আবেদন করেছেন, আমি দেখেছি, উনি অনেক আগে বলেও ছিলেন। আমি দেখব কিভাবে সেটা সমাধান করা যায়। তো আজকে যে প্রাসঙ্গিক মনীষীটির কথা আমরা বলছি, সেই বিদগ্ধ পণ্ডিতকেও আজকে কয়েকটি পেপারে আমি দেখলাম, যখন তিনি বেঁচে ছিলেন তখনও তাকে ঘা দিয়েছিলেন মনোরঞ্জন বলে এক ডাক্তার, যিনি তার পয়সাতে ডাক্তারি পাশ করেছিলেন, যিনি নারাজল রাজপরিবারে ডাক্তার ছিলেন। সেই ডাক্তার বিদ্যাসাগর মহাশয়ের পয়সায় ডাক্তার হলেন, কারণ তার তো কাজ ছিল দুস্থ ছাত্র, মেধাবী ছাত্র, তাদেরকে সাহায্য করা, পরিবারকে সাহায্য করা। সেই ডাক্তার তার যে ঠাকুমার জন্য তৈরি প্রতিষ্ঠিত অশ্বত্থ গাছ, তার ডালটা কেটে দিয়েছিলেন, কারণ তার হাতি যেতে পারেনি বলে এইভাবে তাকে ঘা দিয়েছিলেন। সে কথা কলকাতায় বসে শুনেছেন। আর আজকের দিনে আরেক মনোরঞ্জন, যিনি নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, আজকে পেপার খুললে দেখতে পাবেন 200 বছর পরে এসে তিনি বিদ্যাসাগর মহাশয়কে সমালোচনার জায়গায় নিয়ে গিয়ে বলছেন তিনি নাকি অন্তজ মানুষের জন্য কিছু করেননি, তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য কোনো চিন্তা করেননি। আসলে মানুষকে একটা খেপিয়ে দেওয়ার জায়গা। তিনি যে তার যে ওই এখন অধুনা যে ঝাড়খণ্ড, সেই জায়গায় যে বাড়ি তৈরি হয়েছিল, সেই বিদ্রোহ কাদের? সাঁওতালরা বর্ধমানে সেই জায়গায় তারা নিগৃহীত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় তারা নিগৃহীত হচ্ছেন, অন্তজ মানুষ নিগৃহীত হচ্ছেন। তাদের সেবা দেওয়ার জন্যে তিনি কিন্তু সেই জায়গায় বাড়ি তৈরি করে কি করতেন? হোমিওপ্যাথিক ডাক্তারি করতেন। সেই ডাক্তারি করার পরিবর্তে কিছু মানুষ তাকে ভুট্টার দানা দিতেন, আর ওই ভুট্টার দানাগুলো যাদের পেটে ভাত নেই, যাদের ক্ষুধা নিবৃত্তি করতে কিছু নেই, না আছে ভুট্টা, না আছে গম, না আছে চাল, তাদের কাছে পৌঁছে দিতেন। আসলে হয় কি, আমরা সমালোচনা করার জন্য নিজেদেরকে একটা মিডিয়ার কাছে তুলে ধরার জন্য, আমি মিডিয়ার বন্ধুদেরও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো যে তারা সবাই এসছেন, একটা প্রচার করতে হবে, তাই তার সমালোচনা করা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা আজকে যে সমালোচনা করেছেন, আমাদের লজ্জা হয়, সত্যিই লজ্জা হয়। সেই সমালোচনা করার আগে তিনি অতীত জানার চেষ্টা করুন। দলিল কথা বলবে, প্রমাণ কথা বলবে, প্রমাণপত্র আপনার কথা বলবে। প্রমাণপত্র নেই, কিছু দেখাতে পাচ্ছেন না, আর বিদ্যাসাগরের সমালোচনা করছেন। সত্যি এক বেদনাদায়ক, কষ্টে। তিনি অধ্যাপিকা, অনেক জ্ঞানগম্যি তার আছে, কিন্তু কোনো কিছু মনীষীর কথা বলতে গেলে আমি আজও বলবো, এরা তো দেব শিশু। দেবতাকে সামনে থেকে দেখি, দেবতাকে অনেক কিছু আমরা দিই,
তিনি তা গ্রহণ করেন না, হাতে তুলে কখনো আপনার নিবেদিত ভোগ কখনো গ্রহণ করেন না। স্বামী বিবেকানন্দ আজকে বালক নারায়ণের পুজো করছেন কেন? তার মধ্য দিয়ে দেবতার পুজো হচ্ছে, দেবীর পুজো হচ্ছে। আর বিদ্যাসাগর মহাশয় তাই এরা হচ্ছেন মেঘা পাখি, এরা হচ্ছে দেব শিশু। এই দেব শিশুরা ক্ষণজন্ম পুরুষ। এই দেব শিশুরা আমরা দেখেছি একজন আইপিএস, তিনি এখন প্রাক্তন হয়েছেন, আমি নাম উল্লেখ করব না, আমাদের বাংলারই ছেলে, তিনি তার একটা বইয়েতে তিনি লিখে দিয়েছেন বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে, যে মুসলিম সম্প্রদায় এবং এই যে বিভিন্ন প্রথা, এই সংস্কৃত কলেজে মুসলিমরা পড়ার জায়গা পেতেন না, এই সমস্ত কথাগুলি তুলে ধরেছেন। সেটা কার আমলে, কাদের শাসন? ইংরেজ শাসনে 16 হাত বাঁশকে একসঙ্গে ধাপিয়ে দেওয়ার ক্ষমতা কারো ছিল, কিন্তু বিদ্যাসাগর মহাশয় করেছিলেন। তিনি রেজুলেশন পাস করিয়ে নিয়েছিলেন, শুধু ব্রাহ্মণরা পড়তে পারত। তিনি বললেন না, এখানে বৌদ্ধ থেকে শুরু করে অন্তর্জ মানুষ সবাই সুযোগ পাবে। কিন্তু সেটা হওয়ার আগেই তিনি তো ইন্সপেক্টর অফ স্কুল হয়ে চলে এলেন। তিনি যে পরিষেবাগুলি দিয়ে গেছেন, কখনো তিনি মুসলিম ভাবেননি, কে অন্তর্জ শ্রেণী সে কথা তিনি ভাবেননি। তিনি সে কথা না বলে তিনি আজকে মানুষকে উস্কে দেওয়ার একটা জায়গা, ওই যেমন ভাবে অজিতবাবু বলে গেলেন, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিদ্যাসাগরকে শেষ করে দেওয়া যায় না। তার কীর্তি, তার যশ, তার মহতি কাজ, সে চিরস্মরণীয় থাকবে, চিরকাল বেঁচে থাকবে। ভারতবর্ষের 130 কোটি মানুষের মধ্যে, সারা পৃথিবীর 600 কোটি মানুষের মধ্যে কোনায় কোনায় এই বিদ্যাসাগরকে নিয়ে আলোচিত হবে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার যে আজকে সেই পবিত্র মাটিতে, এই পশ্চিম মেদিনীপুরে, অবিভক্ত মেদিনীপুরের বীরসিংহ গ্রাম, সেখানে তিনি জন্মেছিলেন। যদিও গ্রামের সঙ্গে তার সম্পর্ক, সেই জায়গায় আবার বিতর্ক আছে। বিদ্যাসাগর মহাশয় সত্যি বিতর্কিত ব্যক্তি এ কারণেই। বিতর্ক কার হয়? যিনি কাজ করেন। সমালোচনা কার হয়? যিনি কাজ করেন। আজকে 1905 সালেতে একটা কথা একটা জায়গায় লিখে গেছিলেন যে বিদ্যাসাগর মহাশয় তার যে জীবনশৈলী, সেটাকে কিন্তু অনুসরণ করেছিলেন গান্ধীজি। কি জীবনশৈলী? কি করতেন? একটা ধুতি, একটা চাদর, আর বিদ্যাসাগরের নামে কিন্তু চটি চলত, এটাই তার পরিধেয় বস্ত্র। পরে দেখবেন গান্ধীজি কিন্তু সেটাই অনুকরণ করেছিলেন। তাহলে তিনি যদি প্রাসঙ্গিক না হতেন, মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি কেন বিদ্যাসাগরকে এইভাবে অনুসরণ করে যেতেন? তাই আজও আমরা জানি সমালোচনার জন্য কিছু মানুষ তারা করবেন। ভালো দিক দেখুন। কি সুন্দর বললেন উত্তরপ্রদেশের মানুষ, সুন্দর বাংলা বলছে। ডক্টর রশ্মি কোমল সুন্দরভাবে বাংলা বলছেন। এই যে আমাদের কণ্ঠে এই অ আ ক খ থেকে শুরু করে এটা যদি না আসতো, কোথার থেকে আমরা বলতাম? কিভাবে আমরা ওই যিনি সমালোচনা করছেন তাকেই বলছি। আপনার সমালোচনা করার ভাষা জুগিয়ে দিয়েছেন বিদ্যাসাগর মহাশয়, তাই আজকে তিনি প্রাসঙ্গিক। করোনা কিছুটা আঘাত এনেছে, আরো অনেক কিছু অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরত পশ্চিমবঙ্গ সরকার। তবুও তার জন্য আমরা যেহেতু সেই কমিটি, আমরা কলকাতায় গবেষণাগার, আমি বলেছিলাম শঙ্করবাবু সহ এই জায়গার মানুষদের এবং আপনাদেরও আবেদন করে গেলাম। দেখবেন বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত অনেক কিছু জিনিস হয়তো এই জায়গায় কোনো বাড়িতে কোথায় আজও আছে, সেটা সংরক্ষিত করা হয়নি। যদি হয়ে থাকে দয়া করে খবর দেবেন। কলকাতাতে একটা মিউজিয়াম হচ্ছে, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা নিয়েছেন। সংস্কৃত কলেজের উদ্যোগ, বিভিন্নভাবে বিদ্যাসাগর মহাশয়ের পুরো লেখা যে সমস্ত পাণ্ডুলিপি আজকে ধ্বংসপ্রাপ্ত হতে বসেছে,
সেগুলিকে সংগ্রহ করে সেই জায়গায় আমাদের প্রফেসর নৃসিংহ ভাদুড়ী তিনি দায়িত্ব নিয়েছেন, তারা সেগুলি তৈরি করছে। এটা শুধু এই প্রজন্ম, আমরা তো শেষের পথে, আমরা তো প্রৌঢ়ত্বের দিকে চলে গেছি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তারা আছে, আসবে, দেখবেন তারা দেখবে, একদিন বলবেন এই সেই মানুষ যিনি বিধবা বিবাহ চালু করেছিলেন। তদানীন্তনকালে হিন্দু শাস্ত্রটাকে ঘেঁটে খেয়েছিলেন বলেই কিন্তু সেটা চালু করতে পারলেন, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। অন্যায় করে ফেলেছিলেন। আজকে ওই অধ্যাপিকা কু ইঙ্গিত দিয়েছেন, তার জানা উচিত বহু অনাথাকে আশ্রয় দিয়েছিলেন বিদ্যাসাগর, এমনকি তাদের নিয়ে গিয়ে বিয়েও দিয়েছিলেন। সে তো সবাই এই জায়গার মানুষ জানেন। আবার নতুন চর্বিত চর্বণ করে লাভ নেই। নিজের পুত্রের সঙ্গে বিধবা বিবাহ দিয়েছিলেন, আবার পুত্রের আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে ত্যাজ্যপুত্রও করেছিলেন। সবচেয়ে বড় ব্যাপার, এই গুণী মানুষ গ্রাম থেকে অনেক আঘাত পেয়েছিলেন, কলকাতায় ছিলেন, তবু তার উইল যখন তিনি করলেন, তখন বাড়ির যে পরিচারক গয়ারাম থেকে আরম্ভ করে 50 জন ব্যক্তি তার উইলে স্থান পেল, যে তারা এইভাবে আমার কাছ থেকে সাহায্য পাবে। এত বড় উদারতা কোথায় আমরা পাব? তাই আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, একটু সময় নিয়ে নিলাম। আপনাদের অমূল্য সময় নেওয়ার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসুন, এই যুগমানব মেঘা পাখি যারা জন্মেছিলেন তাদের ইতিহাসকে আমরা আজকে সম্পদ তৈরি করি, সেই সম্পদ নিয়ে আলোচনা করি, তার নির্যাস, তার জীবনশৈলী ছাত্র থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে সবার কাছে তুলে ধরি। আসুন না, আমরা যদি তার একটু কণামাত্র গ্রহণ করতে পারি নিজেদের জীবনে, এবং তারা যে কাজ করেছেন সেই কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গ সরকার দেখবেন আপনাদের সবার পাশে আছে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তার ওই নানা পরিকল্পনার মধ্য দিয়ে সেই বিদ্যাসাগর মহাশয়ের যে টার্গেট, যেটা নিয়ে তার জীবন কেটেছে, মুখ্যমন্ত্রী কিন্তু তার মধ্য দিয়েই জনসেবা কাকে বলে সেটা তিনি দৃষ্টান্ত রূপে স্থাপন করেছেন এবং করে চলেছেন। আসুন, আমরা এই মনীষীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, আমাদের শ্রদ্ধা জানিয়ে রাখি। সর্বোপরি আপনারা আমাকে এখানে এনে বলার সুযোগ দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, তার জন্য স্মৃতিরক্ষা কমিটির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত ভদ্র মহোদয় যারা আছেন তাদেরকেও আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথার ছেদ টানছি। ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক। ধন্যবাদ মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্রকে। আজকের অনুষ্ঠানের সভাপতির অনুমতি নিয়ে আমি আজকের মঞ্চের অনুষ্ঠানের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপরে এই মনীষীকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, আমাদের শ্রদ্ধা জানিয়ে রাখি। সর্বোপরি আপনারা আমাকে এখানে এনে বলার সুযোগ দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, তার জন্য স্মৃতিরক্ষা কমিটির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত ভদ্র মহোদয় যারা আছেন তাদেরকেও আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথার ছেদ টানছি। ভালো থাকুন।